আপনাদের সবাইকে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনছিলেন আমার আগে চারজন বক্তা এই নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য, ত্রিপুরায় গত ৮ বছর যাবৎ প্রবাহমান যে পরিমণ্ডল তারা প্রত্যক্ষ করছেন, তার প্রেক্ষাপটে বামপন্থী ফ্রন্টকে জয়যুক্ত করার গুরুত্ব এবং তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছে। আমি আপনাদের সামনে যে কথা বলতে চাই, এখানে পুরনো মানুষ যেমন সবাই এসছেন বা দূর থেকে শুনছেন, আমি দেখতে পাচ্ছি যারা সবাই এসছেন তাদের মধ্যে নতুনদের একটা উল্লেখযোগ্য অংশ আছে। তাদের অতীত দীর্ঘ সময়ের না, স্বল্প সময়ের, এবং দূর থেকেও যারা শুনছেন তাদের মধ্যে এরকম কম বয়সের যুবকরা যুবতীরা আছে। আমি সবার কথা ভাবনায় রেখেই যে কথা দিয়ে আমার আলোচনা শুরু করতে চাইছি, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এটা গঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? আমাদের যে সংবিধান 1950 সালে চালু হয়েছিল, তারই ভিত্তিতে একটা রাজ্যে, এবং আমাদের ত্রিপুরার কথা বলছি, লাগোয়া যে অঞ্চলগুলোতে উপজাতি অংশের মানুষ সংখ্যায় বেশি বসবাস করেন, তাদেরকে নিয়ে একটি স্বশাসনের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, স্বয়ং শাসনের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ইংরেজিতে যাকে আমরা বলছি অটোনমাস সিস্টেম, এখানে যাতে চালু হয় তার ব্যবস্থা করতে হবে। কেন? এই এলাকাতে উপজাতি অংশের মানুষ তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক, কৃষি, ব্যবসায় বাণিজ্য থেকে শুরু করে সামগ্রিকভাবে তারা যাতে নিজের পায়ের উপর দাঁড়াতে পারেন, মেরুদণ্ড সোজা করে মাথা উঁচুতে রেখে মানুষের সম্মান নিয়ে মানুষের মতো যাতে তারা বাঁচতে পারেন, এরকম একটা পরিমণ্ডল এই এলাকার মধ্যে গড়ে তুলতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, শুধু উপজাতিদের ঐক্যবদ্ধ হলে চলবে না। এই জেলা পরিষদ এলাকায় অনুপজাতি অংশের যারা মানুষ আছেন সংখ্যায় তুলনামূলকভাবে, কারণ এলাকাটা তৈরি হবে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে, কিন্তু তারা যারা আছেন তাদেরকে নিয়ে উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে তাদের মধ্যে একতা, সম্প্রীতি, ঐক্য, সংহতি গড়ে তুলতে হবে, সুদৃঢ় করতে হবে। সামগ্রিক এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে জেলা পরিষদের অগ্রগতির মধ্য দিয়েই সমগ্র ত্রিপুরার অগ্রগতি সাধন করার জন্য ত্রিপুরার উপজাতি অনুপজাতি অংশের মানুষ তারা এগিয়ে যাবে।
উপজাতিদের বাদ দিয়ে বাঙালি না, বাঙালিদের বাদ দিয়ে উপজাতি না, ত্রিপুরা সরকারকে বাদ দিয়ে জেলা পরিষদ না, স্বশাসিত জেলা পরিষদকে বাদ দিয়ে ত্রিপুরা সরকার না। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি নিয়েই স্বশাসিত জেলা পরিষদ গঠন করার যে প্রয়াস। কিন্তু আপনাদের জানবার জন্য বলছি, বিশেষ করে যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তাদের জানতে হবে, বুঝতে হবে, ত্রিপুরায় এই স্বশাসিত জেলা পরিষদ আপনা আপনি তৈরি হয়নি। কেন্দ্রে কংগ্রেস সরকার, রাজ্যে কংগ্রেস সরকার, সংবিধান 1950 সালে লাগু হয়েছে 26শে জানুয়ারি 49 সালে গৃহীত হয়েছিল। সেই সংবিধানের মধ্যে স্বশাসিত জেলা পরিষদ তৈরি করার ব্যবস্থা আছে। পঞ্চম তফসিলে, সপ্তম তফসিলে, ষষ্ঠ তফসিলে। এই ত্রিপুরার কংগ্রেস সরকারের দৃষ্টি আকর্ষণ করে উপজাতি অনুপজাতি উভয় অংশের নেতৃত্ব সম্মিলিতভাবে এই সরকারকে ত্রিপুরায় উপজাতি অংশের মানুষ একটা উল্লেখযোগ্য অংশের একটা সময়ে এই ত্রিপুরায় তারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন এবং এই রাজ্যে শত শত বছর রাজন্য শাসন ছিল এবং রাজারা ছিলেন প্রায় সবাই উপজাতি অংশের। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের, এই রাজ্যে রাজন্য শাসনের সময় থেকে সেই সময় পর্যন্ত উপজাতিরা সমাজে সবচাইতে পেছনে পড়া। তাই যেহেতু কেন্দ্র কংগ্রেস সরকার আছে, রাজ্য কংগ্রেস সরকার আছে, আপনাদের কাছে দাবি অবিলম্বে ত্রিপুরায়, সামগ্রিক ত্রিপুরা, বিশেষ করে উপজাতি অংশের মানুষের স্বার্থে জেলা পরিষদ তৈরি করো। রাজিরা কর্ণপাতই করেনি। এরকম পরিস্থিতিতে উপজাতি গণপতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড দশরথ দেব এবং তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অন্যতম নেতৃত্ব, তাকে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব বলে ত্রিপুরার মানুষ তারা মনে করেন। সেই সময় তিনি পার্লামেন্টের দুজনের মধ্যে অন্যতম সাংসদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে ত্রিপুরার মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করে পাঠিয়েছেন। যখন বুঝতে পারলেন কংগ্রেস সরকার সংবিধানের মধ্যে থাকলো ভারতবর্ষের অন্য কিছু রাজ্য, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল, আসাম সহ 2-3টা রাজ্যে জেলা পরিষদ গঠিত হয়েছে, সেখানেও কংগ্রেসের সরকার, কিন্তু ত্রিপুরায় কংগ্রেস সরকার করতে চাইছে না। তাই লড়াই ছাড়া, আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া জেলা পরিষদ ত্রিপুরায় করা যাবে না। উদ্যোগ নিলেন সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রাম সংগঠিত করার জন্যে। একটা পরিমণ্ডল তৈরি হলো এবং দেখা গেল শুধু উপজাতি না, উপজাতি, অনুপজাতি এবং অনুপজাতিদের মধ্যে বিশেষ করে বাংলাভাষী যারা, তাদের একটা বড় অংশ, এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ যারা উদ্বাস্তু হয়ে দেশ বিভাগের পর ভারতবর্ষের অন্যান্য রাজ্যও গেছেন, ত্রিপুরাতেও এসছেন, তারা এই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করছেন নারী পুরুষ নির্বিশেষে। এরকম একটা জায়গায় উপজাতি যুব সমিতি 1967 সালে কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত এই সংগঠন তারা তৈরি করেন। কারণ কংগ্রেস উদ্বাস্তুদের উপর ভিত্তি করে কমিউনিস্টদের শক্তি দুর্বল করবার জন্য বাঙালি ঐক্য তৈরি করবার চেষ্টা করছিলেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে উপজাতি অনুপজাতি নির্বিশেষে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিক, কৃষক, বেকার যুবক যুবতী, ছোট মাঝারি ব্যবসায়ী, এদের এবং শিক্ষক কেরানি কর্মচারী, তাদের যে গুরুত্বপূর্ণ দাবি সমস্যা, এগুলো সমাধানের প্রশ্নে লড়াই সংগঠিত করে কংগ্রেস সরকারের উপর
যখন চাপ সৃষ্টি করতে শুরু করে কংগ্রেস সরকার, লক্ষ্য করেন উপজাতিদের মধ্যে তারা তো এমনিই দুর্বল, যে অনুপজাতি বাঙালি অংশের মানুষ যাদেরকে ঐক্যবদ্ধ করে কেন্দ্রের সরকার দেখিয়ে উদ্বাস্ত অংশের মানুষ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এসেছেন, ভারতবর্ষের ত্রিপুরায় থাকতে গেলে পর কংগ্রেসের সঙ্গে থাকতে হবে ভয় দেখিয়ে তাদেরকে সঙ্গে টেনে নেবার চেষ্টা করছিলেন। এদের মধ্যে একটা উল্লেখযোগ্য গরিব অংশের মানুষ লাল ঝান্ডার নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করতে শুরু করেছেন, কারণ তারা উপলব্ধি করতে পারছিলেন যে উপজাতি অনুপজাতি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে প্রকৃত অর্থে মানুষের স্বার্থে লাল ঝান্ডা নিয়ে যারা লড়াই করছেন তারাই মানুষের বন্ধু। কাজেই আমরা চোখ কান বন্ধ করে এই কংগ্রেসের লেজুর বৃত্তি করলে আমাদের জীবনের সমস্যার সমাধান হবে না। এরা আমাদেরকে ব্যবহার করবে ভোট বৈতরণী পার হওয়ার জন্যে। ভোট শেষ হলে পর তারা আমাদের দিকে ফিরেও তাকায়নি, ভবিষ্যৎ দিনও তাকাবে না। কাজে এই ভুল পথ ছাড়তে হবে। প্রকৃত লড়াইয়ের যে পার্টি, সেই পার্টির হাত ধরে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই পরিস্থিতিতে যখন কংগ্রেস বুঝতে পারল অনুপজাতিদের মধ্যে তার শক্তি দুর্বল হচ্ছে, উপজাতিদের মধ্যে তারা বরাবর দুর্বল, এই পরিস্থিতিতে দিল্লির কংগ্রেস দেখিয়ে বেশি দিন এই ত্রিপুরাতে তাদের পক্ষে সরকারে টিকে থাকা সম্ভব হবে না। তাই এরা উপজাতিদের মধ্যে বাঙালিদের মধ্যে যে ক্ষয়, এটাকে পুষিয়ে নেবার জন্যে উপজাতিদের মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে দুর্বল করবার জন্য বিভাজন তৈরির লক্ষ্যে উপজাতি যুব সমিতি তৈরি করে 1967 সালে। এরা যেহেতু ত্রিপুরা উপজাতি অধ্যুষিত এলাকায় স্বশাসিত জেলা পরিষদ, উপজাতি মাতৃভাষা অন্যতম ককবরক, এই ভাষায় যে উপজাতির ছেলে মেয়ে স্কুলে পড়তে চায় তারা যাতে স্কুলে পড়তে পারে, তার জন্য এই ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি। আমাদের রাজ্যের ভূমি সংস্কার যে আইন, তাতে উপজাতির জমি অনুপজাতির হাতে বিক্রি করা যায় না, এটা বেআইনি। কিন্তু কংগ্রেস শাসনে বেআইনিভাবে এই ভূমি হস্তান্তরিত হয়েছে। এই জমি পুনরুদ্ধার করতে হবে। পুনরুদ্ধার করতে গিয়ে যার হাত থেকে এই জমি উদ্ধার করা হবে সে যদি অনুপজাতি অংশের মানুষ হন, গরিব হন, ভূমিহীন হয়ে পড়েন, তাদেরকে জমি দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে। এবং বনাঞ্চলে যে সংরক্ষিত এলাকা, সেই এলাকা বেদখল হয়ে যাচ্ছে, উপজাতিরা ধীরে ধীরে বনাঞ্চল থেকে উচ্ছেদ হচ্ছেন, এটা বন্ধ করতে হবে। এই যে 4 দফা দাবি, এই দাবির আন্দোলন উপজাতি যুব সমিতির পক্ষে প্রথম দিকে বিরোধিতা করা কঠিন। যদিও গণমুক্তি পরিষদ তার নেতা দশরথ দেব, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা ঐক্যবদ্ধভাবে ডাক দিয়েছেন, আসল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাদের যুব সমিতি এগিয়ে গেল। কিন্তু একটা সময় যাওয়ার পর মাঠে নামার যখন সময় হলো, তখন এই উপজাতি যুব সমিতি বলল, এই 4টা দাবি তো আমাদের ট্রাইবেলদের দাবি, আমাদের এই দাবির আন্দোলনে বাঙালিরা কেন আসবে? তাদের নিয়ে এই আন্দোলন চলবে না। আমরা এই আন্দোলন করব, শুধু আমরা যারা ট্রাইবেল উপজাতি তারাই আন্দোলন করবেন, বাঙালিরা থাকলে এই আন্দোলনে আমরা থাকবো না। দশরথ দেব গণমুক্তি পরিষদের নেতৃত্ব সহ এদেরকে বুঝিয়ে বলবার চেষ্টা করলেন, কি বলছেন আপনারা? আমরা তো ত্রিপুরা এখন সংখ্যালঘু, 1 থেকে 100 সমস্ত উপজাতি, আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে বিধানসভায় আমরা সংখ্যালঘু, বিধানসভার বাইরেও আমরা সংখ্যালঘু। কে শুনবে আমাদের কথা? এরকম জায়গায় উপজাতি না, অনুপজাতি, বিশেষ করে বাঙালি, তারা আমাদের দাবিগুলি সমর্থন করছেন। আমাদের আন্দোলন শক্তিশালী করবার জন্য তারা আমাদের সাথে হাত মেলাবার চেষ্টা করছেন। এটা তো আমাদের জন্য আনন্দের, আমাদের সাহস বাড়াতে সাহায্য করবে, শক্তি বাড়াতে সাহায্য করবে। এবং এই সম্মিলিত শক্তির জুড়ে রাজ্য সরকারের উপর আমরা চাপ সৃষ্টি করতে পারবো
এবং দাবি আদায় করতে রাজ্য সরকারকে আমরা চাপ সৃষ্টি করে একটা নতুন পরিমণ্ডল তৈরি করতে পারবো, আন্দোলনটাকে অনেক দূরে আমরা নিয়ে যেতে পারবো। এটা তো আমাদের উৎসাহিত হওয়ার কথা। আপনারা এটা কি বলছেন? উপজাতি যুব সমিতি বলল আমরা এই আন্দোলনে নাই। তার মানেই হচ্ছে কংগ্রেস এই সংগঠন তৈরি করেছিল পেছন থেকে, এদের ব্যবহারই করে হচ্ছিল যাতে এই 4 দফা দাবির আন্দোলন ঠিকভাবে সংগঠিত হতে না পারে। তাহলে কংগ্রেস সরকারের উপর চাপ পড়বে এবং এই দাবি আদায় হলে পর ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের পরিমণ্ডল সম্পূর্ণ তার মৌলিক চেহারার মধ্যে পার্থক্য হয়ে যাবে। কাজে আন্দোলনটাকে ভেঙে দাও, ভণ্ডুল করো, এই জায়গায় তাদের সৃষ্ট উপজাতি যুব সমিতি তারা এই আন্দোলন থেকে নিজেদেরকে আলাদা করে নিলেন। এই ইতিহাস সবাই জানে না। শুধু আলাদা করে না, এরা সারা রাজ্যে ঘুরে ঘুরে মিটিং সংগঠিত করলো। তাদের সঙ্গে আরো 1-2টা পলিটিক্যাল পার্টি, তাদের নাম আমি নাই বা বললাম, তাদের একটা পার্টি এখন আমাদের সঙ্গে বামফ্রন্ট করে। এদের বক্তব্য বিকৃত বক্তব্য, বাঙালি বিদ্বেষী বক্তব্য, উপজাতি মানে অন্ধ ঐক্যের পক্ষে কথা উপস্থিত করে প্রকৃত আন্দোলনটাকে ধ্বংস করা। এরকম জায়গায় কমরেড দশরথ দেব উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি হিসেবে গণতান্ত্রিক কনভেনশন আহ্বান করলেন আগরতলায়। শিশু উদ্যান, চিলড্রেন্স পার্ক, তাতে তখন একটা হল ছিল, এটাকে কমিউনিটি হল বলে, আমরা তখন কলেজে পড়ি। আগরতলায় তখন বড় বড় সভা সমাবেশ সম্মেলন ইত্যাদি করার জন্য এরকম কোনো হল নাই, ওই কমিউনিটি হল। সেই হলে আহ্বান করলেন এবং উপজাতি অনুপজাতি সমস্ত অংশের যে গণতান্ত্রিক সংগঠন, তাদের যারা নেতৃত্ব প্রতিনিধি, তারা এই কনভেনশনে সম্মেলনে উপস্থিত হলেন। এই ঘরে প্রায় 400 থেকে 450 মানুষের স্থান, সমস্ত ঘর ভর্তি। দশরথ দেব এই কনভেনশন সম্মেলনের উদ্দেশ্যকে ব্যাখ্যা করে বললেন। 4 দফা দাবি উদ্যোগ গ্রহণ করেছিলেন, যুব সমিতির বিরোধিতা করেছে, বেরিয়ে গিয়ে রাজ্যেরা সর্বত্র ঘুরে ঘুরে বিকৃত বক্তব্য উপস্থিত করে আন্দোলনটাকে ধ্বংস করার চেষ্টা করছে গণমুক্তি পরিষদ। তারা এই আন্দোলনটাকে সংহত করে এগিয়ে নিয়ে যেতে চায় এবং এই আন্দোলন শুধু উপজাতির আন্দোলন না, উপজাতি অনুপজাতি উভয় অংশের যে গণতান্ত্রিক মানুষ তাদের আন্দোলন। সেদিক থেকে যারা এই কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন তাদের কাছে আবেদন করলেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা আমাদেরকে সমর্থন করুন, এগিয়ে আসুন, সাহায্য করুন এই আন্দোলনটাকে যাতে আমরা শক্তিশালী করতে পারি। আপনাদের যদি কিছু পরামর্শ থাকে আমাদের এই আন্দোলন সম্পর্কে, আপনারা সেই পরামর্শই করে রাখতে পারেন। একে একে ডাকলেন সমস্ত সংগঠনের নেতৃত্বকে। প্রত্যেকটা সংগঠনের নেতৃত্ব মঞ্চে দাঁড়িয়ে দুহাত তুলে এই 4 দফা দাবিকে সমর্থন করলেন এবং যে আন্দোলন সামনের দিনে তারা এগিয়ে নিয়ে যেতে চান, আগাম সেই আন্দোলনের প্রতি তাদের সহমত ব্যক্ত করে তাদের সংগঠনের শক্তিকে সে আন্দোলনের মঞ্চে সমাবেত করার প্রতিশ্রুতি দিলেন। এই প্রেক্ষাপটে সেখানে দশরথ দেবের উদ্যোগে একটা ঐক্যবদ্ধ গণমঞ্চ তৈরি হয়। শুধু গণমুক্তি পরিষদ না, এরকম প্রায় 20 থেকে 25টা গণতান্ত্রিক সংগঠন, ছাত্র, যুবক, মহিলা, শিক্ষক, কেরানি কর্মচারী, কৃষক এবং শ্রমিক, তখনও ক্ষেতমজুরি ইউনিয়ন তৈরি হয়নি, তফসিলি জাতি সমন্বয় সমিতি তৈরি হয়নি। এগুলো পরে বামফ্রন্ট সরকার আসার পর সেখানে আজকে শ্রমিক সিআইটিওর লাল ঝান্ডা নিয়ে যারা সংগঠিত 42 থেকে 46টা, এতগুলো সংগঠন তখন ছিল না, 15 থেকে 16টা, তাদের নেতৃত্ব ছিলেন। সবাইকে নিয়ে একটা ঐক্যমঞ্চ তৈরি হলো এবং তারা বসে ঠিক করলেন এই যে উপজাতি যুব সমিতি আর 1-2টা সংগঠনকে সঙ্গে নিয়ে বিকৃত বক্তব্য প্রচার করে আন্দোলনটাকে দুর্বল করার চেষ্টা করছে, পরোক্ষে কংগ্রেস সরকারকে সাহায্য করছে যারা উপজাতিদের এই দাবি কার্যকরী না হয়। এদের বিরুদ্ধে মানুষের কাছে আমাদের বক্তব্য প্রচার করতে হবে, আমাদেরও সভা সমাবেশ সংগঠিত করতে হবে। একদিকে নৃপেন চক্রবর্তী বেরোলেন, আরেকদিকে দশরথ দেব বেরোলেন,
যুব আন্দোলনের নেতা অনিল সরকার একদিকে নিবেন চক্রবর্তীর সঙ্গে, আমি ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, আমাকে দশরথ দেবের সঙ্গে যেতে বললেন। যেখানে যেখানে তারা মিটিং করছেন আমাদেরকেও সেখানে কথা বলার সুযোগ দিলেন। অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠন যারা এই সংগঠনের মঞ্চে তারা সমবেত হলেন, যেখানেই তাদের নেতৃত্ব গেছেন তারাও সেখানে কথাবার্তা বললেন। ব্যাপক প্রচারের পর উপজাতি যুব সমিতি জনবিচ্ছিন্ন হয়ে পড়ল। তাদের ডাকা মিটিংয়ের মানুষ যায় না, তারা মিটিং ডাকার সাহস হারিয়ে ফেললো, আর তারা মিটিং করে না। এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে মঞ্চ, তারা বসে সিদ্ধান্ত করলেন রাজ্য সরকার তো আমাদের কথা শুনছে না, বারবার বলছি, তাহলে আরো বৃহত্তর আন্দোলন। সে আন্দোলন কি? সারা রাজ্যে আইন অমান্য আন্দোলন হবে। সেই আইন অমান্য আন্দোলন মহকুমায় মহকুমায়, ব্লকে ব্লকে, যেখানে ব্লক নাই সেখানে রাজ্য সরকারের কোনো না কোনো দপ্তর, সেই দপ্তরের সামনে আইন অমান্য হবে শান্তিপূর্ণভাবে, মারদাঙ্গা না। বাঙালি উপজাতির নির্বিশেষে সেই আইন অমান্য আন্দোলন সংগঠিত হল। জোলাইবাড়ি অবিভক্ত তৎকালীন বিলোনিয়া মহকুমা, সারা ত্রিপুরার 10টা মহকুমার মধ্যে অন্যতম। তারা সেই জুলাইবাড়িতে কয়েক শত মানুষ উপজাতি বাঙালি নির্বিশেষে শান্তিপূর্ণভাবে গ্রাম থেকে মিছিল করে বেরিয়েছেন, সরকারি দপ্তরে যাবেন। সেই সময়ে সুখময় সেনগুপ্ত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা। তার পুলিশ গুলি ছুড়ল, ধনঞ্জয় ত্রিপুরা বুক এফুর উফুর করে দিল ওই গুলি, লুটিয়ে পড়লেন রাজপথে, রক্তাক্ত হল রাজপথ। ধনঞ্জয় ত্রিপুরা শহীদের মৃত্যুবরণ করলেন। আমরা এখনো সেই দিনটি স্মরণে রেখে ধনঞ্জয় ত্রিপুরার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। 4 দফার মধ্যে আমি উল্লেখ করেছি ককবরক ভাষার দাবি, বিশেষ করে 4 দফার পাশাপাশি এই যে ককবরক ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি, এটাকে সামনে এনে আমরা এটা বলবার চেষ্টা করি। বর্তমান সময়ে ধনঞ্জয় ত্রিপুরা এই ত্রিপুরার ভাষা আন্দোলনের অন্যতম শহীদ, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আপনারাও করেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। এই আন্দোলন শেষ হলো, তার পরবর্তী সময়ে পরবর্তী পর্যায়ের আন্দোলনের যখন প্রস্তুতি চলছে, তখন দেখা গেল 75-এর 26শে জুন মধ্যরাত্রিতে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ভারতবর্ষের জরুরি অবস্থা জারি করলেন। তখন তো আন্দোলন করা যায় না, সারা ভারতবর্ষে আন্দোলন বন্ধ। ত্রিপুরা তো আমাদের পক্ষে আন্দোলন করা খুব কঠিন, অফিসই খোলা যাচ্ছে না। আমাদের এমএলএ যারা নিপেন চক্রবর্তী থেকে শুরু করে এদেরকে জেলখানায় বন্দী করলো, ত্রিপুরার জেল থেকে বের করে দক্ষিণ ভারতের জেলে নিয়ে গেল। আমাদের পার্টি নেতৃত্বের একটা অংশ, তাদেরকে গ্রেপ্তার করে জেলবন্দি করলো, ত্রিপুরার জেলখানায় রাখলো না, তাদেরকে আসামের জেলখানায় নিয়ে গেল। এই পরিস্থিতিতে আমাদের ত্রিপুরার পার্টি নেতৃত্বের একটা অংশকে যাতে কারাগারে বন্দি করতে না পারে, তার থেকে আত্মরক্ষা করবার জন্য আত্মগোপনে গেছেন। পার্টিটিকে তো রক্ষা করতে হবে, এর মধ্যে তো প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে। সেই সময় তারা সেইভাবে আত্মগোপনে গিয়ে পার্টিটাকে রক্ষা করার চেষ্টা করলেন। 77 সালে সারা ভারতবর্ষের মানুষের ক্ষোভ, আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্দিরা গান্ধী সহ ভারত সরকার, কংগ্রেস সরকার সম্পর্কে মানুষের একটা ধারণা, নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাতে গিয়ে ইন্দিরা গান্ধী বুঝতে পারলেন সংবিধান সংশোধন করে 5 বছরের জায়গায় 6 বছর শাসন চালিয়েছেন, বুঝতে পারলেন আর তো চালানো যাবে না, ভোট ডাকলেন। সেই ভোটে কংগ্রেস দল স্বাধীনতার পর লোকসভা নির্বাচনে প্রথম পরাস্ত হলো। অকংগ্রেস সরকার ভারতবর্ষ প্রথম গঠিত হলো। মোরারজি ভাই প্রধানমন্ত্রী হলেন, প্রথম কংগ্রেস থাকলো, তিনি তখন আর কংগ্রেস না, তাকেও জেলখানায় ঢুকিয়েছিলেন ইন্দিরা গান্ধী। সেই 77 সালের ডিসেম্বর মাসে ত্রিপুরার বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ত্রিপুরার বিধানসভায় 7টা বিধানসভা, 60 আসন, অসাধারণ সাফল্য। 56টা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এই 3 দল মিলে বামফ্রন্ট
তখনও সিপিআই বামফ্রন্টে আসেনি, পরে তারা আসেন। এই বামফ্রন্ট 56টা আসনে জয়যুক্ত হয়, উপজাতি যুব সমিতির 4টা আসনে জয়যুক্ত হয়। কংগ্রেসের আসন ছিল 0, একজনও জয় হাসিল করতে পারেনি। এই বামফ্রন্ট সরকার 78 সালের জানুয়ারি মাসের 5 তারিখ শপথ গ্রহণ করল। নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী, দশরথদেব শিক্ষা এবং উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, বীরেন দত্ত মন্ত্রী, বৈদ্যনাথ মজুমদার মন্ত্রী, দীনেশ দেববর্মা মন্ত্রী, অনিল সরকার মন্ত্রী, এদেরকে নিয়ে প্রথম বামফ্রন্ট সরকার ত্রিপুরায় তৈরি হল। এই সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তারা সিদ্ধান্ত করলেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতির প্রত্যেকটি অক্ষর অক্ষরে আমরা বাস্তবায়িত করে রূপায়িত করব। তার অন্যতম ছিল স্বশাসিত জেলা পরিষদ গঠন। সিদ্ধান্ত নিলেন এবং এরকম পরিস্থিতিতে ভারতবর্ষের তৎকালীন অকংগ্রেসী প্রথম প্রধানমন্ত্রী মোরারজি ভাই ত্রিপুরা এসছে। রাজভবনে নৃপেন চক্রবর্তী এবং দশরথ দেব প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। অন্যান্য ত্রিপুরার উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি দাবি করলেন, আমরা ত্রিপুরায় 6ষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তৈরি করতে চাই। কিন্তু এই 6ষ্ঠ তফসিলের মধ্যে আসাম এবং কয়েকটা রাজ্যের নাম আছে, আমাদের ত্রিপুরার নাম নাই। কাজে সংবিধান সংশোধন করে ত্রিপুরার নাম অন্তর্ভুক্ত করতে হবে। মোরারজি ভাই হাত জোর করে নৃপেন চক্রবর্তী দশরথ দেবকে বললেন, আমি সংবিধানের গায়ে স্পর্শ করব না। আপনারা জানেন এই নিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমার লড়াই, তার জন্য আমাকে জেলে ঢুকিয়েছে, আমি জেল খেটেছি, আপনারাই আমাকে বের হয়ে আসতে সাহায্য করেছেন, আপনারাই আমাকে প্রধানমন্ত্রী করেছেন। এই সংবিধানের মধ্যে থেকে যদি জেলা পরিষদ করতে পারেন করুন, আমি সব দিক থেকে সাহায্য করব, কিন্তু সংশোধন করা যাবে না। এই পরিস্থিতিতে বামফ্রন্ট নেতৃত্ব বুঝতে পারলেন যে 6ষ্ঠ তফসিলে এই মুহূর্তে করা যাবে না, 7ম তফসিল মোতাবেকই জেলা পরিষদ করতে হবে। সেই জেলা পরিষদ তৈরি করার জন্য আইন তৈরি হলো, নির্বাচনের সময় নির্ঘণ্ট এ নিয়ে ভাবনা চিন্তা শুরু হলো, সরকারের দিক থেকে প্রশাসনিক উদ্যোগ নিতে আরম্ভ করলেন। এরকম সময়ে সেই উপজাতি যুব সমিতি তৈদুতে সম্মেলন ডাকলেন। সেই সম্মেলনে বিভু দেবী, তিনি মহারানী কিরিট বিক্রম কৃষকের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তাকে অন্যতম অতিথি, বিশেষ করে প্রধান অতিথি হিসেবে সেখানে নিয়ে যান। সেই তৈদুর সম্মেলনে তিনি উস্কানিমূলক বক্তব্য রাখলেন। আমি জম্মুদ্বীপের রানী, কোথাকার কোন জম্মুদ্বীপ, তার কি করে রানী, তিনি কোত্থেকে হলেন আমরা জানি না, আজও জানি না, তিনিও ব্যাখ্যা করে বলেন না। সেই যুব সমিতির সম্মেলনে তিনি সেখানে বললেন, আমাদের এই ত্রিপুরা এটা অনুপজাতিরা দখল করে নিচ্ছে, ট্রাইবেলরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের উদ্ধার পেতে হবে। কাজেই যারা বাইরে থেকে এসে ত্রিপুরা দখল করে নিচ্ছে তারা কি করে ত্রিপুরায় থাকবে। উস্কানিমূলক বক্তব্য। টিএনভি তৈরি হলো, হাতের আঙ্গুল কাটলেন, রক্ত দিয়ে কপালে টিপ দিলেন এবং তারা বাংলাদেশে গেলেন। কি শপথ, কি স্লোগান? সেই শপথ স্লোগান হলো, বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে না হটানো পর্যন্ত আমরা অস্ত্র ছাড়ব না। এর পাশাপাশি উপজাতি যুব সমিতি 7 দিনের জন্য লাগাতার গ্রাম ত্রিপুরায় তারা বন্ধের ডাক দিলেন। নৃপেন চক্রবর্তী তাদের নেতৃত্বকে ডাকলেন, এটা আপনারা কি করছেন? আপনারা জানেন আমরা জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আপনারা তো জেলা পরিষদের বিরোধিতা সরাসরি করছেন না, বিকৃত বক্তব্য রেখেছেন, কিন্তু তারপরেও জেলা পরিষদের বিরোধিতা আপনারা করছেন না। এই জায়গায় আপনারা যে এই বন ডাকলেন গ্রামে, জেলা পরিষদের নির্বাচন তো গ্রামেই হবে, শহরে না। তাহলে এই 7 দিনের বন কোথায় কে অঘটন ঘটবে, তাতে করে কি করে আমরা নির্বাচন করব? কোনো মতেই তারা কথা শুনতে রাজি হলেন না।
সেই জুন মাস, আম কাঁঠালের দিন, আনারসের দিন, লেম্বু ছড়ায় একটা দোকান থেকে আনারস কিনে দোকানিকে এটা কেটে দেওয়ার জন্য বলছে, এই আনারস কাটা ইত্যাদি নিয়ে সেখানে তর্ক বিতর্ক হয়, একটু মারামারি হয়। সেই থেকে পরিস্থিতিটা একটা এমনিতেই অগ্নিগর্ভ, সেখান থেকে দাঙ্গা বেঁধে গেল, ট্রাইবেল নন ট্রাইবেল। আমার এখনো মনে আছে সেই সময় আমি কৈলাসহরে ছিলাম, ছাত্র ফেডারেশন করি। যেহেতু কলেজ স্কুল বন্ধ, সেই সময় আমরা শিক্ষা শিবির সংগঠিত করেছিলাম 3 দিনের। সেই আমাদের কাছে আগরতলা থেকে খবর গেল যে তোমরা তোমাদের শিক্ষা শিবির বন্ধ করো, যারা এই শিবির অংশগ্রহণ করছে তাদের দ্রুত বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, এবং আমরা আগরতলা থেকে জানালে তবেই তোমরা আসবে। কারণ আমাদের সঙ্গে তখন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ ছিলেন, তিনি অধ্যাপক ছিলেন বিলুনিয়া কলেজের, তিনি আমাদের শিক্ষকদের মধ্যে একজন ছিলেন। সেই কারণে বলছেন আমরা যতক্ষণ আগরতলা থেকে না বলবো ততক্ষণ তোমরা কিন্তু কৈলাসহর থেকে আগরতলার দিকে আসার চেষ্টা করবে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। প্রচুর মানুষ জীবন দিলেন, বাঙালি অবাঙালি, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হলো, এবং একটা ধারণা তৈরি হলো। আমার এখনো মনে আছে বিএসএফ এর সর্বভারতীয় নেতৃত্ব এসছেন, মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর সঙ্গে দেখা করবার জন্য গেছেন তার সরকারি কোয়ার্টারে। সেই সময় মুখ্যমন্ত্রীর বাড়িতে আমিও উপস্থিত ছিলাম। সেই ভদ্রলোক জিজ্ঞেস করছে হিন্দি ভাষায় যে ত্রিপুরার যে পরিস্থিতি, তাতে কি ট্রাইবেল নন ট্রাইবেল আর কোনোদিন একটা জায়গায় আসবে? আমার এখনো মনে আছে মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী তাকেও মুড়ি আর চা দিয়েছেন, তিনি নিজেও মুড়ি চা খাচ্ছেন, আমিও মুড়ি চা খাচ্ছিলাম। তিনি হাসতে হাসতে বলছেন যে তোমার ত্রিপুরার সম্পর্কে ধারণা নাই, এটা একটা বিচ্ছিন্ন ষড়যন্ত্রের ফল। ত্রিপুরা ট্রাইবেল নন ট্রাইবেল উভয়ের সম্মিলিত বাসস্থান। সাময়িক এই বিপর্যয়, সাময়িক এই বিভ্রান্তি, এবং এই ত্রিপুরাতে ট্রাইবেল নন ট্রাইবেল তারা আবার একটা জায়গায় আসবে। বিএসএফ এর সেই যে অফিসার, তিনি কতটা বিশ্বাস করতে সেদিন পেরেছিলেন বোঝা যায়নি। 3 মাসের ব্যবধানে আগরতলার শিশু উদ্যানে বামপন্থী ফ্রন্টের ডাকে হাজার হাজার ত্রিপুরার বিভিন্ন মহকুমা থেকে উপজাতি অনুপজাতি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের সমাগম ঘটে, এবং সেই মাঠে দাঁড়িয়ে আমি উপলব্ধি করছিলাম ওই বিএসএফ এর নেতার কাছে নৃপেন চক্রবর্তী সেদিন যে কথা বলেছিলেন এটা কথার কথা না, এটা হচ্ছে তার জীবনের রাজনৈতিক শিক্ষার নির্যাস। আজকে মাঠে দাঁড়িয়ে এটা আমরা উপলব্ধি করছি। উপজাতি যুব সমিতি তারা পারল না এই নির্বাচন ভণ্ডুল করতে, নির্বাচন হলো। 7ম তফসিল মোতাবেক নারায়ণ রূপনী, অঘোর দেববর্মা চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কাজ শুরু করলেন। কিন্তু 6ষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ করতে হবে, না হলে রাজ্য সরকার যে কোনো সময় পছন্দ না হলে জেলা পরিষদ ভেঙে দিতে পারে। বামফ্রন্ট এই আইনটা সংশোধন করে 6ষ্ঠ তফসিল মোতাবেক করতে চায়, তাতে রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি, তিনিই জেলা পরিষদের নিয়ন্ত্রক। তাই এটা নিয়ে বিধানসভায় বেসরকারি প্রস্তাব আসলো। বামপন্থী ফ্রন্টের একজন বিধায়ক প্রস্তাব তুললেন সংবিধান সংশোধন করে 6ষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরায় যাতে জেলা পরিষদ করা যায়, সেই সংশোধনের মধ্যে ত্রিপুরার নাম অন্তর্ভুক্ত করতে হবে। 1 থেকে 60 জন বিধায়ক, উপজাতি যুব সমিতির 4 জন ছিলেন, তারাও বাধ্য হয়েছেন, বিরোধিতা করার সাহস দেখায়নি। 60 জন বিধায়ক সমর্থন করেছেন। ত্রিপুরায় এরকম ঘটনা অতীত দিনে ঘটেনি, আমিও তখন বিধায়ক ছিলাম। এই প্রস্তাব পাঠানো হলো কেন্দ্রের প্রধানমন্ত্রীর কাছে, এবং এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে বিধানসভার সর্ববাদী সম্মত যে প্রস্তাব, আর তাকে অস্বীকার করা সম্ভব হয়নি। সংবিধান সংশোধন করে 6ষ্ঠ তফসিলের মধ্যে ত্রিপুরার নাম যুক্ত করে ত্রিপুরাও যাতে 6ষ্ঠ তফসিলের ভিত্তিতে জেলা পরিষদ গঠন করা যায় তার ব্যবস্থা করে। তখন 7ম তফসিলে জেলা পরিষদ সময় শেষ হয়নি। এরকম পরিস্থিতিতে 6ষ্ঠ তফসিল যখন সংশোধিত হলো, বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিয়ে এই 7ম তফসিল মোতাবেক জেলা পরিষদকে স্থগিত করে 6ষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনও
ত্রিপুরার মানুষ বামপন্থী ফ্রন্টকেই ভোট দিয়ে জয়যুক্ত করে ওই নারায়ণ রূপেণী এবং অগুরদেব বর্মা তাদের নেতৃত্বেই এই জেলা পরিষদ ষষ্ঠ তফসিল মোতাবেকে কাজ করতে শুরু করে। এবং আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, কেন ষষ্ঠ তফসিল, তার যে মূল বক্তব্য, সেই বক্তব্যকে সামনে রেখে একদিকে বামফ্রন্ট সরকার, আরেকদিকে বামপন্থী ফ্রন্টের নেতৃত্বে পরিচালিত স্বশাসিত জেলা পরিষদ হাত ধরাধরি করে সামগ্রিকভাবে জেলা পরিষদের উন্নয়নের জন্য তারা সেখানে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেন। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, বাজার, হাট, এই সমস্ত কিছু, ভূমিহীনদের জমি, গৃহহীনদের ঘরের ব্যবস্থা করা, এই সমস্ত কিছু এই উভয় শক্তির সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে সেখানে অগ্রসর হতে থাকলো। জেলা পরিষদ স্বয়ংশাসিত, কিন্তু তারা যখন বামফ্রন্ট সরকারের সঙ্গে কথা বলতো, বামফ্রন্ট সরকার তাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতেন। বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বছরে 2-3 বার জেলা পরিষদে যেতেন। জেলা পরিষদের যারা কার্যকারক তাদের নিয়ে, তাদের যে বড় বড় অফিসার, রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, রাজ্য সরকারের আপনার অর্থ দপ্তরের সচিব, রাজ্য সরকারের যিনি উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, এদেরকে নিয়ে সেখানে মিটিং করতেন, শুনতেন। জেলা পরিষদের লোকরা যে বিষয়গুলি দ্রুত কার্যকরী করা দরকার তুলতেন, ওখানেই বসে যেগুলি রূপায়ণ করা যায় সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা দিতে বলতেন এগুলো রূপায়িত হবে। যে বিষয়গুলি চট করে সিদ্ধান্ত নেওয়া যায় না, বলতেন একটু আমাদের সময় দিন, আমাদের ফিরে যেতে দিন, আমরা একটু পরীক্ষা করে দেখি, যদি দেখা যায় এটা করতে আইনত কোনো সমস্যা নাই তাহলে আমরা এটার পক্ষে মত দেব, টাকা লাগবে ব্যবস্থা আমরা করব, একটু সময় লাগবে। ফিরে গিয়ে এগুলো পরীক্ষা করে যেগুলি গ্রহণ করা যায় গ্রহণ করে জেলা পরিষদকে জানিয়ে অর্থ দিয়ে সাহায্য করতেন। এইভাবে একটা নয়া পরিমণ্ডল তৈরি হলো। কিন্তু পরবর্তী সময়ে কংগ্রেস যুব সমিতি সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে ষড়যন্ত্র করে বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করলো। তারপর ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ ভোটকে প্রহসনে পরিণত করে তাকেও দখল করলো এবং জেলা পরিষদকে একটা লুটের যে কেন্দ্রে তারা পরিণত করলেন। পরবর্তী সময়ে আবার মানুষ বামফ্রন্টকে ফিরিয়ে আনলেন, জেলা পরিষদও বামফ্রন্টকে ফিরিয়ে আনলেন, আবার পুরনো ধারায় কাজ। এই সময়ে সন্ত্রাসবাদীদের সাহায্য করবার জন্য এগিয়ে আসলো তৎকালীন ত্রিপুরার আসাম রাইফেলের ব্যাটালিয়নের অন্যতম ব্রিগেডিয়ার মিস্টার পানোয়ার। গোপনে গোপনে কমিউনিস্টদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই সন্ত্রাসবাদীদের সাহায্য করেছে তারা যাতে জেলা পরিষদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, বামফ্রন্ট যাতে জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে। এবং তাই হলো অল্প কয়েকটা আসনের ব্যবধানে ওই সন্ত্রাসবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন। বামফ্রন্ট সরকার তার মুখ্যমন্ত্রীর সাথে ওই সন্ত্রাসবাদীদের নেতা, যিনি জেলা পরিষদের নেতা হলেন, সাক্ষাৎ করতে আসলেন। মুখ্যমন্ত্রী তাকে বললেন, আপনারা কিভাবে জয় হাসিল করেছেন, কারা সাহায্য করেছে আমরা জানি, কিন্তু আমরা এগুলো ভুলে থাকতে চাই। রাজনীতির লড়াই ময়দানে আমরা আপনাদের দেখব, কিন্তু জেলা পরিষদ সুদীর্ঘ লড়াইয়ের ফসল, এটা যাতে কোনো মতেই কাজের দিক থেকে অসুবিধা না হয়। বামফ্রন্ট জিতল না, আপনারা দখল করেছেন, কিন্তু আপনারা ঠিকভাবে কাজ করুন, আমরা আপনাদেরকে সর্বতভাবে সাহায্য করব, ভালো অফিসার পাঠিয়ে অর্থনৈতিক সব দিক থেকে। কিন্তু এরা তো ভালো কাজের জন্য যায়নি, লুটের রাজত্ব কায়েম করার চেষ্টা, এবং এতে করে তাদের নিজেদের মধ্যে বিরোধ, দল ভাঙলো, একটা অংশ বেরিয়ে আসলো, বেরিয়ে এসে বামফ্রন্টকে বলল, আপনারা আমরা মিলে নূতন করে আমরা জেলা পরিষদ চালাতে চাই, এদের সঙ্গে পারবো না, এরা দুর্নীতি করছে। বামফ্রন্টের নেতৃত্বে বলল যে না, আমাদের তো ভোট দিয়ে জেলা পরিষদ পরিচালনার জন্য পাঠায়নি, ভোট দিয়ে পাঠিয়েছে আপনাদের, আপনারা নিজেরা মিলে থাকতে পারেননি, একটা অংশ বেরিয়ে এসছেন, আপনারা চালান, আমরা এর মধ্যে অংশগ্রহণ করব না, বাইরে থেকে আপনাদেরকে আমরা সমর্থন করব। তারা তখন বলল, আমরা যাদের ছেড়ে বেরিয়ে আসলাম তারা তো সন্ত্রাসবাদী,
আমাদের তো খুন করে ফেলবে, আমাদের নিরাপত্তা নাই। বামফ্রন্ট সরকার তাদের ডেকে বললেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিচ্ছি। আগরতলায় ভগৎ সিং যে যুব আবাস, সেখানে তাদের থাকবার ব্যবস্থা হলো, পুলিশ সিআরপিএফ দিয়ে তাদের সুরক্ষিত করার ব্যবস্থা হলো। তারা এক্সিকিউটিভ কমিটি তৈরি করলো, বামফ্রন্টের যারা আছেন 8 জন 10 জন বাইরে থেকে সমর্থন। কিছুদিন যাওয়ার পর দেখা গেল যে যায় লঙ্কা সেই হয় রাবণ। তারা ভালো কথাবার্তা বলে বেরিয়েছিল, এরাও গিয়ে লুট করতে শুরু করলো। লাগলো গোলমাল রাজ্যপালের কাছে। এডিসি এলাকার মানুষ তারা প্রতিবাদ করতে শুরু করলেন। ওই যে বললাম রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি, তিনি একটা ছোট্ট কমিটি তৈরি করলেন। কমিটি তৈরি করে অভিযোগগুলি তদন্ত করতে পাঠালেন। 7 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট উপস্থিত করলো। এই অর্থকরী লুটের যে অভিযোগ, এগুলি তদন্ত করে দেখা গেল অধিকাংশ অভিযোগ সত্য। এই রিপোর্ট রাজ্যপালের হাতে যাওয়ার পর তিনি সিদ্ধান্ত নিয়ে সেই জেলা পরিষদ ভেঙে দিলেন এবং নূতন করে নির্বাচনের আহ্বান করলেন। সেই নির্বাচনে সন্ত্রাসবাদীরা দাঁত ফুটাতে পারল না, পানোয়ারেরও আর কিছু করার ক্ষমতা ছিল না। মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বামফ্রন্টকে জয়যুক্ত করে জেলা পরিষদ পরিচালনার দায়িত্ব বামফ্রন্টের হাতে তুলে দিল। এই যে ইতিহাস সবাই জানে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি সরকারে আসলো, তাদের সাহচর্যে তীব্রামথা তৈরি হলো, তারা ইডিসি দখল করলো। 2021 সালে আমাদের বামপন্থী ফ্রন্টের প্রার্থী যারা, প্রকাশ্য প্রচার যেদিন বন্ধ হলো, সেদিন মধ্যরাত্রি থেকে তারা গৃহবন্দী, ঘর থেকে তাদের বেরোতে দেওয়া হয়নি। বিভিন্ন এলাকা যেগুলো বামফ্রন্ট সমর্থক যারা নির্বাচক মণ্ডলী বড় অংশ বসবাস করেন, সেই এলাকা থেকে ভোটের দিন মানুষকে বেরোতে দেওয়া হলো না। এরপরেও যখন ভোট গণনা তারা নিশ্চিত হতে পারছিল না, গণনা কেন্দ্র বেদখল করে এদের জয় তারা নিশ্চিত করার চেষ্টা করলো। অর্ধেকের বেশি আসন তীব্রামথা জিতল, আর প্রায় 9 থেকে 10টা আসন বিজেপি জিতল। বিজেপি এবং তীব্রামথা এরা সংগোপনে হাতে হাত মিলিয়েই তো বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা যাতে কোনোভাবে এডিসিতে আসতে না পারে তার জন্য এই কাণ্ডটা করেছে। এখন অভিজ্ঞতা কি? মানুষের অভিজ্ঞতাকে আপনারা শুনছিলেন। অঞ্জন দাস জেলা কমিটির সম্পাদক আমার আগে যিনি বলবার চেষ্টা করছিলেন, আমার অভিজ্ঞতা এটাই। এখন এই ভোটে আমাদের প্রার্থীদের নাম যখন প্রচার করা হলো, মনোনয়নপত্র দাখিল করে তারা যখন বাড়িতে বাড়িতে যেতে আরম্ভ করেছে, গতবার যারা বাড়ির দরজা বন্ধ করে রাখতেন, বাড়িতে ঢুকতে দিতেন না, কথা শুনতেন না, ভোটার স্লিপ হাতে নিতেন না, তাদের বড় অংশ দরজায় দাঁড়িয়ে ডেকে বাড়িতে নিয়ে যাচ্ছে। আমাদের কোনো প্রার্থী কোনো বাড়ি না গিয়ে অন্য বাড়িতে যাচ্ছেন, সেই বাড়ির লোক বেরিয়ে তাদের ডেকে আনছেন। কি ব্যাপার, গতবার ভোট দেয়নি, আমাদের বিজেপি মনে করছো, তীব্রামথা মনে করছো, আমরা ভুল করেছি, আমাদের অবিশ্বাস করো না, আসো চা খাও, বিস্কিট খাও। পকেট থেকে টাকা বের করে দিয়ে বলছেন, আমরা জানি বামফ্রন্ট তোমাদের টাকা পয়সা নাই, এদের মতো টাকার রমরমরা তোমরা দেখাতে পারবে না, কিন্তু ভোট করতে তো কিছু পয়সা লাগে, আমাদের সামর্থ্য মতো তোমাদের কিছু টাকা দিলাম। এরকম ঘটনা ঘটছে। কারণটা কি? কারণ এই এডিসি আর তো কয়েকদিন মাত্র তার মেয়াদ, কোনো কাজ করেনি। ভোটের আগে প্রতিশ্রুতির ফানস আকাশের চাঁদ পেরে হাতে দেওয়ার মতো, প্রতিশ্রুতিতে কিছু বাদ নাই। রাজপুত্র বলছেন কাজে সব কার্যকরী করবেন। এখন কি দেখছেন মানুষ? একটা প্রতিশ্রুতি রূপায়ণ করেনি। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ সেচ শুনছিলেন আপনারা। আমাদের ডিওএফ এর সম্পাদক, তার আগে টিওএফ এর সম্পাদক, কর্পোরেট বাংলায় এবং ডিওএফ এর সম্পাদক বাংলা ভাষায় সঠিকভাবে তথ্যগুলি উপস্থিত করার চেষ্টা করছেন সময় বাঁচাবার জন্য। সেগুলি আমি দ্বিরুক্তিয়ার করছি না। কোনো কাজ নেই, লুণ্ঠনের রাজত্ব চলছে। বেতন পাচ্ছে না,
এই মাস আর কয়েকদিন পর ভোট। গত পরশুদিন আমি আগরতলায় পত্রিকা পড়ছিলাম, আগরতলা থেকে 17টা 18টা পত্রিকা বেরোয়, অধিকাংশ পত্রিকার খবর মাসের 3 তারিখ এডিসি সরকারি কর্মচারী এখনো বেতন পায়নি। মাসের 3 তারিখ 4 তারিখ এডিসিতে যারা চাকরি করতেন, চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, তারা পেনশনের টাকা পাচ্ছেন না, অর্থনৈতিক যে সুযোগ সুবিধা পাওয়ার কথা টাকা পাচ্ছেন না। এরা আগেই মামলা করেছিলেন, হাইকোর্ট রাজি আছে। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে, এডিসির দৃষ্টি আকর্ষণ করে, যেদিন থেকে তারা চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন সেদিন থেকে আজ অবধি মাস ভিত্তিক পেনশনের যে টাকা তাদের পাওয়ার কথা হিসেব করে একসাথে, এবং পেনশনে গেলে পর কতগুলি বিশেষ অর্থনৈতিক সুযোগ তারা পান, সবটা তা একসাথে করে তাদেরকে অমুক তারিখের মধ্যে দিতে হবে। যেহেতু মাসের পর মাস তাদের টাকা তোমরা দাওনি, কাজে এই যে জমা টাকা শতকরা হারে 9 টাকা করে সুদ হিসাব করে সুদে আসলে তাদেরকে এই টাকা দিতে হবে। কে বলছে? ত্রিপুরা হাইকোর্ট বলছে। লজ্জা আছে বিজেপি সরকারের? লজ্জা আছে ত্রিপুরা মাথার? লজ্জা নেই। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে সারা এডিসি এলাকার মানুষ এই দুর্বিষহ যন্ত্রণাকর লুটের রাজত্ব থেকে তারা রেহাই পেতে চায়। বিজেপি ইদানিং এদেরকে বলছেন এরা লুটেরা। এ তো সুই আর চালনের ঝগড়ার মতো, কে কার ছিদ্র খুঁজবার চেষ্টা করছেন। আপনারা সরকার, আপনারা ভালো কাজ করছেন, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিকৃত, কাজের জন্য বাইরে যাচ্ছে ছেলে মেয়ে। শুধু এডিসির প্রায় 98,000 থেকে 1 লক্ষের মতো ত্রিপুরার বাইরে। আগে শুধু যুবকরা যেত, এখন যুবতীরা যাচ্ছে। ওখানে গিয়ে বেগুড়ে মারা যাচ্ছে। 8-10 হাজার টাকা বেতন, ঘর ভাড়া, নিজের খাওয়া, তার থেকে পয়সা বাঁচলে বাড়িতে কোথায় পয়সা বাঁচবে? ওখানে যারা মারা যাচ্ছে তাদের অনেকের মৃতদেহ ত্রিপুরায় মা বাবারা ফিরিয়ে আনতে পারছে না। এরকম পরিস্থিতি চলছে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে ত্রিপুরায় এডিসি চলছে, দেখা যাচ্ছে এরা নাচ গানের পার্টি ভারতবর্ষের বাইরে নিয়ে যাচ্ছে ফুর্তি করার জন্য। লজ্জা নেই তোমাদের? বামফ্রন্ট সরকারি উপজাতি সংস্কৃতিকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের পাঠিয়েছে, এবং ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমাদের ত্রিপুরার এই উপজাতি সাংস্কৃতিক টিমকে বাইরে পাঠিয়েছে। আমরা যখন সরকারে ছিলাম আমরা দেখেছি এরকম প্রায় 4-5টা রাষ্ট্র থেকে আমাদের সরকারের কাছে সরাসরি তারা আবেদন করে বলেছেন, তোমাদের এই যে কালচারাল টিম এসেছিল আমাদের দেশে, তারা 7 দিন 8 দিন ছিল, দারুণ উৎসাহ তৈরি করেছে, মানুষ আবার তাদের দেখতে চায়, তোমরা কি পাঠাবে? আমরা দারুণভাবে উৎসাহিত অনুপ্রাণিত হতাম, এবং সব জায়গায় না পারলেও অনেক জায়গায় তাদেরকে আমরা পাঠিয়েছি। সেই সময় অনাহার ছিল না, অনাহার মৃত্যু ছিল না, সন্তান বিক্রি ছিল না, কাজের সমস্যা ছিল না, রেগার কাজ, টুয়েপের কাজ, বনাঞ্চলের কাজ, পিডব্লিউডি দপ্তরের কাজ, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাজ, শিক্ষা দপ্তরের কাজ, স্বাস্থ্য দপ্তরের কাজ, কাজের কোনো অভাব নাই। গ্রামের মানুষ তারা ঠিক করতেন রেগার কাজ করবেন না পূর্ত দপ্তরের কাজ করবেন, পূর্ত দপ্তরের কাজ করবেন না উপজাতি কল্যাণ দপ্তরের কাজ করবেন। বাড়িতে থেকে কোনটা কাজ করলে পর বেশি মজুরি পাওয়া যাবে তার সামনে 3টা 4টা 5টা কাজ নিজে ঠিক করতেন। এই অবস্থা তো এখন নাই, সমস্ত ধ্বংস করে ফেলেছে। একদিকে উপজাতি আপনার বিজেপির নেতৃত্বে সরকার, আরেকদিকে হচ্ছে ত্রিপুরা মাথার নেতৃত্বে এডিসি। কাজে এই পরিস্থিতি থেকে ত্রিপুরাকে উদ্ধার করতে হবে, বের করে আনতে হবে। তার জন্যে সারা ত্রিপুরাতে আমরা লক্ষ্য করছি মানুষের মধ্যে একটা প্রাণ ও চাঞ্চল্য সেখানে সৃষ্টি হয়েছে। আমরা যেটা বলতে চাইছি বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে, কি চাই এডিসিতে আমরা যে ভোট চাইছি, কেন চাইছি? খুব বেশি প্রতিশ্রুতির বহর নিয়ে আমরা উপস্থিত হতে চাইছি। প্রথম কথা কি,
এটা জনমুখী, মানব কল্যাণকর, বিশেষ করে যাদের অর্থনৈতিক সমস্যা আছে তাদের কথা প্রাধান্য গুরুত্ব দিয়ে কাজ করার মতো এডিসি এলাকাতে একটা প্রশাসন তৈরি করতে হবে। তার জন্য যারা জিতবেন তারা যত এরকম মনোভাবাপন্ন হন, বিজেপি জিতলে এরকম মনোভাবাপন্ন হবে না, এবং তীব্রমতা তো করছেই না, এটা তো পরিষ্কার। এই কারণে এখানটাতে পাঠাতে হবে, শক্তিশালী করতে হবে বামপন্থী ফ্রন্টকে। এবং এই জায়গায় আমরা যেটা বলছি, কাজের সুযোগ চাই, মজুরি বাড়াতে হবে, এবং কাজ শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে মজুরি তাদের হাতে তুলে দিতে হবে। মাসের পর মাস তাদের যাতে অপেক্ষা করতে না হয় তা নিশ্চিত করতে হবে। অনাহারে যাতে কেউ না মারা যায়, বিনা কাজে কেউ যাতে না মারা যায়, রাজ্য ছাড়তে যাতে তারা বাধ্য না হয়, এই পরিস্থিতি পরিমণ্ডল তৈরি করতে হবে। আর কি একটা স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, যেটা শেষ করে ফেলেছে যেমন সরকার তেমন এডিসি। যেহেতু এডিসি নির্বাচন, কাজে এই নির্বাচনের মধ্য দিয়ে এরকম একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করতে হবে। সর্বোপরি উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত অংশ ঐক্যবদ্ধভাবে যে জেলা পরিষদ তৈরি করেছে, নতুন নির্বাচনের মধ্য দিয়ে যে জেলা পরিষদ আপনারা তৈরি করবেন, নির্বাচক মণ্ডলীর উদ্দেশ্যে বামপন্থী ফ্রন্টের আবেদন, সেই দৃষ্টিভঙ্গি সম্পন্ন যারা, তাদেরকে জয়যুক্ত করে পাঠাতে হবে, যারা সমস্ত অংশের মানুষের ঐক্য সংহতিকে সুদৃঢ় করে জেলা পরিষদকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই জেলা পরিষদের ইতিবাচক এই যে কর্ম উদ্যোগ, একে রূপায়ণের মধ্য দিয়ে ত্রিপুরার পরিস্থিতির মধ্যে গুণগত মৌলিক পরিবর্তন আনার জন্যে সামনের দিনে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে এটা নতুন জোয়ার সৃষ্টি করার জন্যে ভূমিকা নিতে হবে। অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা জেলা পরিষদ তৈরি হওয়ার পর থেকে এই সময়ের মধ্যে কি দেখলেন? বামফ্রন্টকে দেখেছেন, কংগ্রেস যুব সমিতিকে দেখেছেন, সন্ত্রাসবাদীদের দেখেছেন, ত্রিপুরা মথাকে দেখেছেন। জেলা পরিষদ এলাকায় সাধারণ মানুষের অভিজ্ঞতা, চোখ কান বন্ধ করে বলছেন, আপনাদের নতুন করে বলতে হবে না, আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে পারছি বামফ্রন্টের কোনো বিকল্প নাই। অন্য কাউকে ভোট দিয়ে জেলা পরিষদে পাঠালে আমাদের দিকে কেউ মুখ ফিরিয়েও দেখবে না। কাজে আমরা বামপন্থী ফ্রন্টের পক্ষে, অভিজ্ঞতার নিরিখে বলছি। এটা রাজ্য সরকারের ক্ষেত্র এখন মানুষ বলতে শুরু করেছে। তো আমরা যেটা বলছি, জেলা পরিষদের নির্বাচন, এই লড়াইয়ে বামপন্থী ফ্রন্টের হাত শক্তিশালী করে যাতে জেলা পরিষদ একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা নিতে পারে, যেটা গোটা ত্রিপুরার যে অস্বাভাবিক স্বৈরাচারী, এটা ফেসিবাদী রাজত্ব কায়েম করে মানুষকে দাবিয়ে রেখে অত্যাচার এবং লুণ্ঠনের যে ব্যবস্থাটা তারা চালু রাখার চেষ্টা করে, এটাকেও যাতে উচ্ছেদ করে একটা নতুন পরিমণ্ডল তৈরি করা যায়, সেই সংগ্রামটাকে বিকশিত করার জন্যে জেলা পরিষদে এই পরিস্থিতিটার মধ্যে পরিবর্তন আনতে হবে। ভোট দিতে যেতে হবে। অনেকেই জিজ্ঞেস করেন, ভোটটা আপনাদের দেব, আপনাদের কাছে ব্যাখ্যা চাইব না, কেন ভোট দেব? আমরা জানি কেন ভোট দেব, কিন্তু আমরা কি ভোট দিতে পারবো? গতবার তো ভোট দিতে পারেনি। 2018 বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি সরকার আসার পর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা, আবার বিধানসভা এবং বিধানসভার উপনির্বাচন, সমস্ত নির্বাচনে যারা নির্বাচক তাদের উল্লেখযোগ্য অংশে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার তারা হরণ করে নিয়েছে। পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারেননি, বাড়িতে ঢুকতে দেয়নি, বুথকেন্দ্রে ঢুকতে দেয়নি, বাড়ি থেকে বেরোতে দেয়নি। এই পরিস্থিতিতে আপনাদের কাছে যেটা আমাদের আবেদন থাকবে, দারুণ মিটিং আপনারা করছেন, যেভাবে শুনছেন আমি নিজে অনুপ্রাণিত বোধ করছি। এটাই ইতিবাচক দৃষ্টান্ত
সেদিক থেকে বলছি, শুধু প্রশ্ন করে জবাব পেলে চলবে না। আসল কাজটা হচ্ছে ভোটের দিন দল বেঁধে, একা না, বিচ্ছিন্নভাবে না, বুথ কেন্দ্রে যাবেন। রাস্তায় যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, চোখে চোখ রাখবেন, মুখে মুখ রাখবেন, কোমরে হাত দিয়ে জিজ্ঞেস করবেন, কে তোমরা, কোন অধিকার, কেন আমাদের ভোটের অধিকার তোমরা হরণ করতে চাইছো? মাঠের ফসল লুট করেছো, পুকুরের মাছ লুট করেছো, হাঁস মুরগি লুট করেছো, বাজারের ছোট্ট একটা দোকান চা পান সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছ, অটোরিকশা নিয়ে বেরোতে দিচ্ছ না। এটা কি চলছে? এখন ভোটের অধিকারও হরণ করবে? করেছ তো 18-র পর থেকে। কি লাভ হয়েছে? তুমি যে আমাদের বাধা দিচ্ছ, তোমার কি লাভ? তুমি তো মাসলম্যান, তাদের গুন্ডা পান্ডা হিসাবে আমাদের মাথা ফাটাবার জন্যে জোর করে আমাদের ভোটের অধিকার হরণ করে আমাদের ভোট তোমরা ঢুকিয়ে দিচ্ছ। ভোটের পর তোমাদের দিকে তারা ফিরে তাকায়? তাকায় না তো। নিজের বিবেককে জিজ্ঞেস করো। কোমরে হাত দিয়ে আপনি যদি চোখ রাগিয়ে এ কথা বলতে পারেন, দেখবেন 10 জনের মধ্যে 7 জন মাথা নুয়ে মুখ নিচু করে ঘুরে যাবে, আর কথা বলবে না। এই দৃঢ়তা বলিষ্ঠতা যদি আপনি দেখাতে না পারেন, বাধা দিলে চলে আসলাম, এ তো চলবে না। তাহলে যে পরিবর্তন চান, অস্তিত্ব রক্ষার জন্য, মানুষ হিসেবে বেঁচে থাকবার জন্য, সম্মান নিয়ে, সেই অধিকার কিন্তু আপনি বাস্তবায়িত করতে পারবেন না। ভোট দিতে যাবেন, আপনার গ্রামের যারা ভোট দিতে গেলেন একসাথে, সর্বশেষ ভোটার ভোট না দেওয়া পর্যন্ত আপনার ভোট হয়ে গেলে ফিরে আসবেন না। মহিলারা, বয়স্করা, তাদের পাঠিয়ে দিন। আপনাদের মধ্যে যারা কম বয়সী, মাঝারি বয়সী, অপেক্ষা করুন, মাঠে বসে থাকুন, গাছের তলায় অপেক্ষা করুন। সর্বশেষ ভোটার ভোট দেওয়ার পর তাকে একসাথে করে নিয়ে দল বেঁধে বাড়িতে ফিরে আসুন। 12 তারিখ ভোট, 17 তারিখ গণা। এভাবে যদি ভোট দিতে পারেন, তারা বুঝতে পারবে উলট পালট হয়ে যাচ্ছে। কাজে এরা কিন্তু গোলমাল করার চেষ্টা করবে ভোট গণনা কেন্দ্রে। কাজে ভোটের দিন যেভাবে দল বেঁধে ভোট দিতে গেছেন, সেসব দিক থেকে ভোট দিয়ে এসছেন, গণার দিনও গণা শুরু করার আগে গণনা কেন্দ্রে এভাবে দলবদ্ধ অবস্থায় বসতে হবে। ভেতরে সাহসী যারা, তাদেরকে ভোট গুনতে পাঠাতে হবে। গোলমাল করার চেষ্টা করলে পর ভেতরেই সেখানে বাধা দিতে হবে, প্রতিরোধ করতে হবে। বাইরে থেকে আপনারা অপেক্ষা করবেন। ভোট গোনা শেষ হলে পর জয়ের ফসল হাতে নিয়ে বাড়িতে ফিরবেন। পরিমণ্ডল কিন্তু এরকম, এই জায়গায় ভূমিকা নিতে হবে আপনাদের। অনেকক্ষণ যাব, আমার আগে 4 জনের বক্তৃতা শুনেছে। 4টা পর্যন্ত আমাদের মিটিং আছে, আরো 10 মিনিট। আমি আর সময় নেব না। ইতিহাস বললাম, নতুন যারা, কম বয়সী যারা, তারা জানতো না কি করে এডিসি তৈরি হলো, কাদের লড়াই। এখন বিকৃতভাবে উপস্থিত করার চেষ্টা করছে বামফ্রন্ট সরকার নাকি এডিসির বিরুদ্ধে ছিল, তারা নাকি কোনো আন্দোলন করেনি। তা আন্দোলন আপনারা করেছেন, তীব্রমথা বিজেপি। সেই সময় যে আন্দোলন, তখন তো ত্রিপুরায় বিজেপি ছিল না। জনসংঘ পার্লামেন্ট ভোটের সময় দাঁড়াতেন এবং জমা টাকা বাতিল হতো, আর বিধানসভা ভোটের 2-4টা জায়গায় দাঁড়াতেন। তীব্রমথা তো তৈরি হয়নি, তৈরি হয়েছে সেদিন। এখন যারা নেতৃত্ব করছেন তারা কংগ্রেস করতেন, তারা বিরোধিতা করেছে, এটা ঠিক। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিকৃত বক্তব্য উপস্থিত করার চেষ্টা করছে। তাই আমার মনে হয়েছে একটু সময় বেশি লাগলেও নতুন যারা এবং পুরনোদের মধ্যে যারা অতীত ইতিহাস এত ঘাটাঘাটি করেন না, তারাও বিভ্রান্ত হচ্ছেন। তাদের দৃষ্টিতে প্রকৃত ইতিহাস তুলে ধরবার জন্য একটু সময় নিয়ে আমি কথাগুলো বললাম। একটি কথাও তৈরি করা কল্পিত না, এবং এটা যদি আমি বলার চেষ্টা করি আরও 1 ঘন্টা বলা যাবে। আমি এই সময় দিতে চাইছি না। তাই সঠিক ইতিহাস উপস্থিত করে এবং বামফ্রন্ট সরকার এবং বামফ্রন্ট পরিচালিত এডিসি হাত ধরাধরি করে প্রকৃত অর্থে এডিসি এলাকার মধ্যে একটা পরিবর্তন, এবং এই পরিবর্তনের হাওয়াকে কাজে লাগিয়ে ত্রিপুরার সামগ্রিক পরিস্থিতির মধ্যে
পরিবর্তন আনার একটা পরিমণ্ডল তৈরি হয়েছিল, সবটাকে ধ্বংস করে দিয়েছে এই বিজেপি সরকার এবং তীব্রামথা। বিজেপি কেন ভোট চায়? তার তো কোনো নৈতিক অধিকার নেই। কি বলছে, আমরা তো এডিসিতে ছিলাম না। তোমরা সমর্থন না করলে তীব্রামথা এডিসিতে 18টা আসন পায়। তীব্রামথা তোমাদের সমর্থন না করলে 23-এর নির্বাচনে তোমরা সরকার আসতে পারো? তারাই তো 13 জন নিয়ে তোমাদের সরকারে ঢুকলো, 2 জন মন্ত্রী আছে। সরকার টাকা দিচ্ছে এডিসিকে, ঠিক পদ্ধতি খরচ না করে রাজ্যপালকে ব্যবহার করে তদন্ত কেন করাবার জন্য ব্যবস্থা নেওনি? সাহস কোথায়? ওই যে আমি বলছিলাম সুই আর চালনির গল্পের মতো, কে কার ছিদ্র খুঁজবার চেষ্টা করবে, কারণ তারা জানে আমরা যদি কিছু বলার চেষ্টা করি তারা আঙুল তুলে বলবেন সাবধান, আমরা জানি আপনারা কি করছেন। এখন বলে বেরিয়ে যাচ্ছেন, জবাবের প্রত্যাশা তো করছেন না। কাজে এই জায়গায় বিজেপি, এই সরকার, তার তো কোনো নৈতিক অধিকার নাই এডিসি নির্বাচনে ভোট যাওয়ার। তীব্রামথাতে আজকে এই লুটের রাজত্ব কায়েম করতে পারলো এডিসিতে, এটার জন্য বিজেপি দায়ী। তারা যে লুট করছে, তীব্রামথাও লুট করছে, তোমরাও করছো, আমরাও করছি, দেখা যাক কে বেশি লুট করতে পারে। কাজে এদের কারণ নৈতিক কোনো অধিকার নেই ভোট চাইবার। কাজে এই পরিস্থিতির মধ্যে বিকল্প নাই বামফ্রন্টের। তাই আপনাদের কাছে আবার বক্তব্য শেষ করার আগে আরেকবার আবেদন করব, সাহসে ভর করে ঐক্যবদ্ধভাবে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে ভোট দেন, বামফ্রন্টের হাত শক্তিশালী করুন। এডিসিকে ভিত্তি করে ত্রিপুরায় একটা মৌলিক গুণগত পরিবর্তন সামনের দিনে আনবার জন্য আপনারা কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন, এই আবেদন জানিয়ে আপনাদের সামনে এতক্ষণ আমি কথা বললাম, আপনারা শুনলেন। আমি উৎসাহিত, অনুপ্রাণিত বোধ করছি। তার জন্য আপনাদেরকে আমি হাত জোর করে নমস্কার জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন।